দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এলেন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে সারা বিশ্বে যে একটা সংক্রমিত রোগ রয়েছে, সেই রোগটি হচ্ছে এইডস। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমিউনিটি মেডিসিন জিবি হসপিটালের, যিনি রয়েছেন ডক্টর সমর্পিতা দত্ত। আজকে ওনার সঙ্গে কথা বলে আলোচনা করব যে এইডস যদি কোনো ব্যক্তির বা কারোর মধ্যে সংক্রমিত হয়, সে সময় আপনারা কিভাবে বুঝবেন, কি ধরনের প্রিকশন আপনাদেরকে নিতে হবে, বা এইডস কি ছোঁয়াচে রোগ কিনা, সবটা বিষয় নিয়ে আজকে আমি ম্যাডামের সঙ্গে আলোচনা করছি। প্রথমত মৃণালিনী নিয়ে এলে আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো সেই বিষয়টা হচ্ছে যে এইডস এবং এইচআইভির মধ্যে কি পার্থক্য রয়েছে। এইচআইভি হচ্ছে একটা ভাইরাস, যেটাকে আমরা বলি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো সেই ভাইরাসটা যখন আমাদের শরীরের মধ্যে সংক্রমণ করে তখন আমাদের এইচআইভি ইনফেকশন হয়ে থাকে। তো সেই ভাইরাসটা কিন্তু খুব স্লোলি ডেভেলপিং ভাইরাস, এবং এটা আমাদের শরীরে রোগ প্রতিকার ক্ষমতাকে এফেক্ট করে। তো এই জিনিসটা করতেও অনেক সময় লেগে যায়, সে আমাদের রোগ প্রতিকার ক্ষমতা আস্তে আস্তে করে এফেক্ট করে, যার জন্যই যেই মাত্র আমাদের এইচআইভি সংক্রমণ হয় তখনই আমরা কোনো ধরনের সিমটম হয়তো নাও দেখতে পারি, কোনো ধরনের হয়তো আমরা বুঝতে পারবো না যে তখন আমাদের ইনফেকশন হয়েছে। অনেকদিন পরে যখন আমাদের রোগ প্রতিকার ক্ষমতাটাকে সে এফেক্ট করে তখন আমাদের মধ্যে অনেক ধরনের আরও ইনফেকশন হয়, যেটাকে আমরা অপরচুনিস্টিক ইনফেকশন বলে থাকি। ধরেন ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই ধরনের আরও অনেক ধরনের ইনফেকশন হয়। তখন আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে কমপ্লিকেশনস ডেভেলপ হয়। সেই স্টেজটাকে আমরা এইডস বলি বা অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বলি, যেটা অ্যাকোয়ার্ড মানে কি অর্জন করা। তো সেই জিনিসটাই হয়, আমরা এই ইনফেকশনটা থাকার কারণে অনেক ধরনের আরও ইনফেকশন আমরা অর্জন করে থাকি। তো এই সিনড্রোম কমপ্লেক্সটাকে আমরা বলি অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আচ্ছা ম্যাডাম, এই যে এইচআইভি যে ভাইরাসটা রয়েছে বা এইডস এর কথা বললেন, সেটা বিশেষ করে কোন কোন বিষয়ের উপর মানুষ নজর দেবে, যার থেকে সে প্রতিকার পাবে বা ওই জায়গা থেকে সে এফেক্টেড বেশি হবে না, কোন কোন বিষয়ের উপর মানুষদের নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, এই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। এই প্রশ্নটির উত্তরের জন্য আমাদের সর্বপ্রথমে জানতে হবে যে এইডস কিভাবে ছড়ায়। তো এইডস বা এইচআইভি ইনফেকশনটা কিভাবে ছড়ায়। তো এই ইনফেকশনটা ছড়ায় কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে, বা কিছু হাই রিস্ক পেশেন্টস থাকে বা হাই রিস্ক বিহেভিয়ার থাকে, যার জন্য এই ভাইরাসটা ছড়াতে পারে। এটা কিন্তু নর্মাল এয়ারবর্ন বা ওয়াটারবর্ন ডিজিজের মতো ছোঁয়াচে বা আমরা শ্বাসের মাধ্যমে বা জলের মাধ্যমে এভাবে ছড়ায় না। সেটা হয়তো ইনফেক্টেড ব্লাড থেকে ছড়ায় বা ইনফেক্টেড ফ্লুইড থেকে ছড়ায়। তো উচ্চ ঝুঁকিপূর্ণ কাজগুলো রয়েছে যদি আমরা আনসেফ সেক্স বা অসুরক্ষিত যৌন সম্পর্কর মাধ্যমে এই ইনফেকশনটা ছড়াতে পারে। তারপরে রয়েছে আপনাদের ইনফেক্টেড ব্লাড যদি কেউ গ্রহণ করে, ইনফেক্টেড ব্লাড রয়েছে এবং তা কোনো পেশেন্ট বা কোনো রোগীর শরীরে সে অপরীক্ষিতভাবে যে ব্লাডটা যদি দেওয়া হয়, সেটা যদি ইনফেক্টেড থেকে থাকে তাহলে সেই রোগীর মধ্যেও এই ইনফেকশনটা হতে পারে। তৃতীয়ত কারণ রয়েছে আজকাল যেটা খুব আমাদের চিন্তার বিষয় হয়ে রয়েছে, যেটা হচ্ছে শিরাপথে মাদক নেওয়াটা। তো শিরাপথের মাদক যখন নিচ্ছেন, অনেকখানি নিডল শেয়ারিং করছেন, এই যে ইনজেক্টেবল ড্রাগস নেওয়ার সময় তারা সিরিঞ্জ বা নিডল অনেকেই শেয়ার করছেন। তো তখন যদি একজনের হয়ে থাকে আরও অন্যজনেরও হতে পারে, বিকজ ওই ইনফেক্টেড নিডলটা তারা ব্যবহার করছেন। আর চতুর্থ কারণ হচ্ছে যদি কোনো মা, গর্ভবতী মা ইনফেক্টেড থেকে থাকেন, তাহলে তার শিশুর মধ্যে সন্তানের মধ্যে সেটা হতে পারে। তো কাজেই আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে এই কয়েকটি মাধ্যমের দিকে নজর রাখতে হবে যে এই জিনিস বা এই উচ্চ ঝুঁকিপূর্ণ কাজগুলোতে যাতে আমরা না ইনভলভ হই, যাতে আমরা তাহলেই আমরা প্রিভেন্ট করতে পারবো এইডস রোগটা। আর ম্যাডাম, যেটা জানতে চাইবে এবার, যে এইডস যে আপনার যে এই যে সংক্রমণ যে রোগটা, সেটাকে প্রতিকার করার জন্য বা প্রতিরোধ করার জন্য প্রাথমিক অবস্থায় যখন ধরা পড়ে, তখন যারা পেশেন্টরা যারা রয়েছেন তারা কি কি ধরনের প্রিকশন নিতে পারে? আপনি তো বলেছেন যে অনেকটা দিন সময়ের পরে যারা পেশেন্ট তারা বুঝতে পারে যে তাদের এই তারা এই সংক্রমণে সংক্রমিত। তো সেই ক্ষেত্রে যখন তারা বুঝতে পারবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে তারা সংক্রমিত হয়েছে এইডসের দ্বারা বা এইচআইভি দ্বারা,
তখন তার কি কি করা উচিত বা তার কি কি প্রিকশন নেওয়া উচিত? দেখেন, যদি কেউ এইচআইভি ইনফেক্টেড হয়ে থাকে বা স্ক্রিনিং মানে সেই উচ্চ ঝুঁকিপূর্ণ কাজগুলোতে ইনভলভ থাকে, তার নিয়মিতভাবে স্ক্রিনিং করা উচিত। তো স্ক্রিনিং মানে সে কিছুদিন পরে পরে হয়তো নিয়মিতভাবে সে নিজের টেস্টটা করা উচিত। সে তো জানবে যে সে কোনো উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে আছে কি না, তখন তার নিয়মিতভাবে স্ক্রিনিং করানো উচিত। তাতেই সে ধরতে পারবে যে তার ইনফেকশন হয়েছে। আর যখনই কেউ ইনফেক্টেড হয় তখনই সে আইসিটিসি সেন্টার্স বলে আছে, যেটাকে আমরা ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার বলি। সেগুলো আমাদের রাজ্যে এইচআইভি ইনফেকশনটা আরও একটু মারাত্মকভাবে ধরে নিতে পারে। এছাড়া পুরুষ মহিলার পার্থক্যের মধ্যে সেটা এমনিতে জানতে চাইবো, যখন কারোর মানে কারোর মধ্যে সংক্রমিত হচ্ছে এইচআইভি, কয়দিন পর তারা বুঝতে পারে পেশেন্ট যে আমরা সংক্রমিত হয়েছে এইচআইভি বা এইডস দ্বারা? নাকি টেস্ট করতেই হবে, টেস্টের পরেই সে মানে ধরা পড়বে যে সংক্রমিত? নাকি সে নিজে থেকে কিছু উপলব্ধি করতে পারে যে আমার এইডস হয়েছে, তখন সে ডাক্তারের কাছে যাবে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন তার প্রায়ই হয়তো জ্বর হচ্ছে, মানে ফ্রিকোয়েন্টলি জ্বর হচ্ছে, ওয়েট লস যেটাকে আমরা বলি, ওজন শারীরিকভাবে অনেকটাই কমে যাওয়া হঠাৎ করে, বা অনেক দিনের কাশি ঠিক হচ্ছে না, এই ধরনের সিমটমস থাকতে পারে। বা লস অফ অ্যাপেটাইট আমরা বলি, অনেক সময় খেতে পারছে না, খাওয়ার ইচ্ছে করছে না, তখনও আমরা সন্দেহ করতে পারি অবশ্যই যে তার হয়তো এইচআইভি বা এইডস রোগ হতে পারে। এইডস যে বলবো না, বিকজ এইডস রোগটা তো আমরা মানে একটা কমপ্লেক্সের ব্যাপার, এটা অনেকটাই পরে ডেভেলপ হয়। এইচআইভির ইনফেকশনের সাথে সাথে এটা কিন্তু ডেভেলপ হয় না, এটা হতে অনেক সময় লেগে যায়। তো কাজেই এই ধরনের সিমটম যদি থাকে, কারোর জ্বর বা ইনফেকশন অনেক দিন ধরে ঠিক হচ্ছে না, হঠাৎ করে খুব একটা ওজন কমে যাওয়া, বা খিদে না পাওয়া বা খেতে না পারা, এই ধরনের উইকনেস হয়ে যাওয়া, এইগুলো সিমটমস দেখলেও আমরা সন্দেহ করতে পারি যে তার এইচআইভি বা এইডস হতে পারে। আর তাছাড়া এই যে হাই রিস্ক বিহেভিয়ার যেটা আমি বললাম, উচ্চ ঝুঁকিপূর্ণ বিহেভিয়ার, সেই বিহেভিয়ারগুলো থাকলে তো অবশ্যই আমরা সন্দেহটা আরেকটু বেড়ে যায়, এবং টেস্টিং আর স্ক্রিনিং করেই আমরা কনফার্ম করতে পারি। বর্তমানে আমাদের রাজ্যে আমরা যেটা জানতে পেরেছি, মুখ্যমন্ত্রী অনেকবার বলেছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে সংক্রমিত লোকেদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তর কি কি ধরনের ব্যবস্থা নিয়েছে এই ধরনের এইডস সংক্রমিত যারা পুরুষ মহিলা যারা রয়েছে তাদের জন্য? হ্যাঁ, এই যেহেতু আমাদের রাজ্যে হারটি একটু বাড়তির দিকে রয়েছে, এখন আমাদের রাজ্য সরকার এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটা মানে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে একটি অর্গানাইজেশন কাজ করে, যেটাকে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন বলা হয়। তো তাদের আওতায় থাকে প্রত্যেকটি রাজ্যে একটি স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি বলে আছে। তো সেই রকম ভাবে ত্রিপুরা রাজ্যেও একটি স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি রয়েছে, এটাকে আমরা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি বলে থাকি। তো তারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন। সর্বপ্রথমে কাজ করছেন আইসি ডিভিশন। আইসি ডিভিশন মানে ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। তাদের কাজ রয়েছে মানে যতটুকু পারা যায় ইনফরমেশন, সঠিক ইনফরমেশনটা যাতে জনসাধারণের কাছে পৌঁছায়, সব মানুষের কাছে সঠিক বার্তাটা যাতে যায়। বিকজ আমরা যদি নাই জানি যে কিভাবে হয় ডিজিজটা, তাহলে অবশ্যই আমরা মানে চান্সেসটা খুব বেশি থাকে এই ধরনের ইনফেকশন অ্যাকোয়ার করার। যদি কেউ উচ্চ ঝুঁকিপূর্ণ কাজগুলো নাই বুঝে যে সেই এই মাধ্যমে ডিজিজটা হবে বা ইনফেকশনটি হবে, তাহলে চান্সেসটা বেশি থাকে। তো কাজেই জনসাধারণ বা মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়ার কাজটা করেন আইসি ডিভিশন। সেই রকমই আরেকটি ডিভিশন রয়েছে প্রিভেনশন ডিভিশন। তারা কাজটি করে উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে যারা ইনভলভ আছে তাদেরকে টাইম টু টাইম স্ক্রিনিং করানো, তাদেরকে চেক আপ করানো, বা তাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া। যেরকম কেউ নিডল বা সিরিঞ্জ মানে ব্যবহার করছেন শিরাবদ্ধ মাদক নেওয়াকালীন, তখন তারা যাতে নিডলটা শেয়ার না করেন, তাদেরকে একটা রিপ্লেসমেন্ট নিডল দেওয়া বা রিপ্লেসমেন্ট সিরিঞ্জ দেওয়া, এই ধরনের প্রিভেনশন অ্যাক্টিভিটিস তারা করে থাকেন। বা কন্ডম বা অন্য ধরনের সেফ সেক্সুয়াল প্র্যাকটিসের জন্য যা যা কমোডিটিস রয়েছে, এই ধরনের জিনিস সাপ্লাই করা, বা এই প্রিভেন্টিভ সার্ভিসগুলো তারা দিয়ে থাকেন। তো এরকম প্রিভেনশন ডিভিশন রয়েছে। আরেকটি ডিভিশন রয়েছে যেটা কে বলে বেসিক সার্ভিস ডিভিশন। তারা সাধারণত স্ক্রিনিংটা নিয়ে খুব ইয়ে করেন। তারা ম্যাক্সিমাম মানুষ যাতে স্ক্রিনিং
করতে পারে এবং হুম। কাউন্সিলিং, তাদের সঠিকভাবে কাউন্সিলিং করা, এই ধরনের দায়িত্ব তারা পালন করে। তারপরে আরেকটি ডিভিশন রয়েছে যেটা কেয়ার সাপোর্টেড ট্রিটমেন্ট বলে। তারা মেইনলি যারা পজিটিভ হয়ে থাকেন হুম। তাদের ট্রিটমেন্টটা নিয়ে তারা কাজ করে থাকেন। তাদের যাতে টাইমলি ট্রিটমেন্ট ইনিশিয়েট হয়, তারা যাতে সঠিকভাবে ওষুধটা পায়, তাদেরকে রেজিস্ট্রেশন, কেননা এই ওষুধটুকু যেটি দেওয়া হয় এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় সরকারের তরফ থেকে। তো এই সার্ভিসটাও তারা দিয়ে থাকেন। তো এই ধরনের বিভিন্ন কাজের পরিপ্রেক্ষিতে চলছে আর কি সরকারের তরফ। সর্বশেষ একটা প্রশ্ন আমার কাছে রাখছি, যারা মনে করেন এফেক্টেড হয়ে গেছেন বা যারা এখনো এফেক্টেড হয়নি কিন্তু তারা এফেক্টেড হয়ে রয়েছেন সেটা বুঝতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন সবাইকে? আহ, তারা যাতে সঠিক সময়ে যাতে স্ক্রিনিংটা করান। স্ক্রিনিং করতে কেউ ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা যদি কোনো কারণে কেউ পজিটিভও আসে, আজকালকে এমন আইনগত ব্যবস্থাও রয়েছে যে পজিটিভ মানুষদের সাথে যাতে কোনো ধরনের স্টিগমা বা ডিসক্রিমিনেশন না করা হয়। তো কাজেই তারা যাতে কোনোভাবে ভয় না পান, এসে স্ক্রিনিংটা অন্তত করান, এবং স্ক্রিনিং করে যদি তারা কোনো পজিটিভও আসেন তাহলে তাদেরকে ট্রিটমেন্ট লিঙ্কেজের ব্যবস্থাও রয়েছে। ট্রিটমেন্টটা যদি তারা নেন, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। এইচআইভি ইনফেকশন কিন্তু পুরো নির্মূল হয় না ট্রিটমেন্ট নিলে, কিন্তু এটা এমন একটি লেভেলে পৌঁছাতে পারে যেটা ট্রান্সমিশনটা হয় না আর কি। ধরেন ভাইরাস লেভেলটাকে এমনভাবে কন্ট্রোলে রাখতে পারে যাতে একজন থেকে আরেকজনে আর ছড়ায় না। আর সেই মানুষটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট নিয়ে থাকে, মানে এটা একটা লাইফ লং থেরাপি, সেই মেডিসিনটা যদি সে লাইফ লং নিয়ে থাকে তাহলে অবশ্যই সে তার ভাইরাল লোডটা, যেটা আমরা বলি ভাইরাল লোডটা বাড়বে না এবং ভাইরাল লোডটাও কন্ট্রোলের মধ্যে থাকবে এবং সে একটা নর্মাল জীবনযাপন উপভোগ করতে পারে। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন রাজ্য সরকার ইতিমধ্যে এইডস নিয়ে অনেক সচেতনতামূলক অনুষ্ঠান করছেন এবং সেটা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের নিরিখে দিন দিন কিন্তু বাড়ছে। তো জনসাধারণকে সতর্ক করার জন্য রাজ্য সরকারের একটা ইনিশিয়েটিভ অবশ্যই রয়েছে এবং যিনি আমার সঙ্গে রয়েছেন উনি সবটা বিষয় আপনাদের কাছে খোলাখুলিভাবে বলেছেন যে যাদের কোনো সন্দেহ হচ্ছে অবশ্যই আপনারা স্ক্রিনিং করবেন। আর বিশেষ করে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারছি যারা মাদক সেবন করছেন বা যারা মাদক নিচ্ছেন শিরাপথে, তাদের জন্য কিন্তু প্রচণ্ড ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি থেকে যদি আপনারা বাঁচতে চান বা যদি সামনের দিকে যদি আপনাদের ট্রিটমেন্ট সঠিকভাবে প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ বর্তমান সময়ে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এই এইডস বা এইচআইভি রিলেটেড পেশেন্ট কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে ধীরে ধীরে বাড়ছে। দর্শক বন্ধুরা, আজকে আমি আলোচনা এখানে শেষ করলাম, কিন্তু অবশ্যই দেখতে থাকবেন মৃণালী নিয়ে।